সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৫৪। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। গভীর রাতে সান ফ্রান্সিসকোর রাস্তাঘাট কিছুটা ফাঁকা, তবে শহরের অলিগলিতে মাতাল মানুষের অভাব নেই। কেউ অফিস কলিগদের সাথে লেট নাইট পার্টি করে বাড়ি ফিরছে, তো কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ বা প্রচণ্ড নেশায় বুঁদ হয়ে রাস্তার মাঝেই শুয়ে পড়েছে নির্দ্বিধায়। ওয়েল, আমেরিকাতে এটা নতুন কিংবা আশ্চর্যের কিছুই নয়। এই মাতালদের ভিড়ে আজ এক নতুন মাতাল যোগ হয়েছে। নাম তার শায়র আহমেদ। সে হলো ফরেইনার মাতাল। শায়র আমেরিকার সিটিজেন বহু বছর ধরে, কিন্তু কৃতিক অর্ণব এলিসার মতো উদ্ভ্রান্ত আর অনেকটাই উগ্র টাইপ থ্রিলিং বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে ওর স্বভাবের চরিত্র পরিবর্তন হয়নি একটুও। হতে পারে ওদের সাথে মিলে অনেকটা উল্টোপাল্টা কাজে সঙ্গ দিয়েছে শায়র, কিন্তু এসব কাজে সবসময় শায়র থাকতো পেছন সারিতে, আর সবার সামনে কৃতিক। ছেলেটার জন্মই হয়েছিল বোধহয় সবার সাথে বেয়াদবি করার জন্য, রিডিকিউলাস। এক কথায় কৃতিকের সাথে তুলনা করতে গেলে শায়র হলো শুদ্ধ পুরুষ, সরলতার প্রতিমা যাকে বলে। নিজের বউকে চুমু খাওয়ার কথা কল্পনা করলেও আতঙ্কে শরীরের লোমকূপ সব দাঁড়িয়ে যায় তার। কিন্তু আজ নিজেকে বরাবরের শুদ্ধ পুরুষ খেতাবে ভূষিত করা এই শায়রের দুমগ বিয়ার খেয়ে নেশা ধরে গিয়েছে। চোখের সামনে সবকিছু কেমন দুলছে। ওর মনে হচ্ছে ও মেঘের মতো হাওয়ায় ভেসে ভেসে বাড়ি ফিরছে। কি আশ্চর্য, কি চমৎকার অনুভূতি! এক পর্যায়ে ভাসতে ভাসতে ঘরের দুয়ারে পা রাখল শায়র। শায়র যখন বাড়িতে ফেরে, তখন নীলিমা কোমরে ওড়না গুজে ঘরের কাজ করায় ভীষণ ব্যস্ত। সে একদিকে ঘরদোয়ার ভ্যাকিউম করছে, অন্যদিকে একটু পরপর দৌড়ে গিয়ে দক্ষ হাতে কড়াইয়ের স্প্যাচুলা নাড়ছে। নীলিমার কর্মকাণ্ডে হয়তো কেউ কল্পনাও করতে পারবে না যে এই মেয়েকে শায়র বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করেছে। মাত্র ২ মাস যেতে না যেতেই কেমন পাকা ঘরণী হয়ে উঠেছে সে। আচ্ছা, নীলিমাকে কি আসলেই জোর করে বিয়ে করা হয়েছিল, নাকি অন্য কিছু? কাজের ফাঁকে হঠাৎই শায়রকে দেখতে পেয়ে নীলিমা তড়িঘড়ি করে এগিয়ে এসে বলল, দেখুন না, সন্ধ্যা হতেই ঘুমিয়ে গিয়েছিলাম। রাতের রান্না বসাতে একদম মনে নেই। থাক, মঙ্গল গ্রহ থেকে খেয়ে এসেছি। অস্পষ্টই কথাটা বেরিয়ে এলো, টালমাটাল শায়রের মুখ ফসকে। শায়রের এহেন অদ্ভুত কথার মানে বুঝতে না পেরে নীলিমা দরজার দিকে এগিয়ে এসে ভুরু কুঁচকে শুধালো, কি বললেন? নীলিমার কথার প্রত্যুত্তরে কিছুই জবাব দিল না শায়র। উল্টো ওকে সূক্ষ্ম চোখে পরখ করে আঙুলের কর গুনতে গুনতে বিড়বিড়ালো, একটা বউ, দুইটা বউ, তিনটা, চারটা, হা হা হা, 10টা বউ। চোখ দুটো বড় বড় করে মুখের ওপর এক হাত চেপে ধরে বিস্ময়কর কণ্ঠে কথাটা বলল শায়র। শায়রের কথার আগামাথা কিছুই বোধগম্য নয় নীলিমার। এত রাতে এ কী সব মশকরা বুঝতে পারছে না ও। তাই শায়রের ওপর কিছুটা চটে গিয়ে নীলিমা ঝাঁঝিয়ে বলে উঠল, কি বলছেন এসব আবোল তাবোল? আর 10টা বই বা কোথায় পেলেন? সুর থেকে তো আসেননি, তাহলে কোথা থেকে এসেছেন সত্যি করে বলুন। শায়র একটু দম নিয়ে ভাবল, অতঃপর আঙুল উঠিয়ে সিলিং এর দিকে দেখিয়ে বলল, জুপিটার থেকে। মাত্রই তো স্পেসশিপে ল্যান্ড করলাম। শায়রের কথায় নীলিমা ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনি এতক্ষণ মহাকাশে ছিলেন, তাই তো? শায়র তৎক্ষণাৎ ঠোঁট উল্টে জোরে জোরে হা বোধক মাথা নাড়ল। তা মহাকাশে মদ কোথায় পেলেন? শায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না, মাঝ আকাশে এলিয়ানগুলো হাঁকারি করছিল। খুব দরিদ্র ওরা, দেখে মায়া হলো, তাই কিছু মদ দিয়ে 2টো টাকা কিনেছিলাম। নীলিমা ভ্যাবাচেকা খেয়ে গেল শায়রের প্রত্যুত্তর শুনে। ওকে আরেকটু বাজিয়ে দেখলে মন্দ হয় না, সেই ভেবে এবার আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে কৌতুক কণ্ঠে বলল নীলিমা, তা এখন আপনি কোথায় আছেন? শায়র ঢুলতে ঢুলতে হলের কাউচের ওপরে গিয়ে বসে পড়ে বলল, কোথায় আবার, চাঁদে। অর্ণবের বাচ্চাটা কি জোরে জোরে স্পেসশিপ চালায়, মাথাটা ঘুরে গেল আমার। এমনিতেই মদ খেয়েছি, তার উপর যদি নেশা ধরে যায় তাহলে কি হবে বলো তো? আমি তো ভুলভাল বকতে শুরু করব তখন। নীলিমা শায়রের দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আচ্ছা, আপনি যদি চাঁদেই থাকেন তাহলে বলুন তো আমি কে? শায়র তৎক্ষণাৎ ভুরু কুঞ্চিত করে নাকটা শিকোয় তুলে নীলিমার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বলল, তুমি আবার কে?
চাঁদের সেই ডাইনি বুড়িটা না, কাজ কাম বাদ দিয়ে যে সারাক্ষণ সুতো কাটে? কি? আমি ডাইনি বুড়ি? শায়রের কথায় খেকিয়ে উঠল নীলিমা। শায়র দিন দুনিয়ার হুঁশ হারিয়ে পুনরায় চোখ মুখ কুঁচকে বলল, হ্যাঁ ডাইনি তো। কি বিচ্ছিরি দেখতে তুমি, ওয়াক! বমির ভান করতে গিয়ে অবশেষে সত্যি সত্যি বমি করে নীলিমার সর্বাঙ্গ ভাসিয়ে দিল শায়র। নীলিমা সব সময় একটু বেশিই পাষাণ। শায়রের মতো সফট হার্টের লাভি ডাভি না। হাজব্যান্ড ম্যাটেরিয়াল ছেলের সঙ্গেও তার ভাব খুব জমে না একটা। হয়তো নীলিমা পারেই না সেভাবে ভাব জমাতে, নিঃসংকোচে মুখ ফুটে ভালোবাসে শব্দটা আওড়াতে। নীলিমার ভাষ্য মতে, ভালোবাসা এত ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানোর কি আছে? দু চোখ দেখলেই তো পড়ে ফেলা যায়। আদতে কি তোমায় ভালোবাসে আর কেই ঘৃণা করে? অথচ শায়রের নিকট চোখের কঠিন ভাষাগুলো পড়া অসাধ্য সাধনের মতোই দুর্লভ। কারণ শায়রের দৃষ্টিকোণ এতটাও জটিল নয় যতটা জটিলভাবে নীলিমা নিজেকে উপস্থাপন করে। তবুও দিন শেষে শায়রের মতো এমন একটা উষ্ণ হৃদয়ের ছেলেই কিনা এইসব পাষাণ মেয়ের প্রেমে পড়তে গেল। কি অদ্ভুত! ছেলেটা এই জীবনে বইয়ের আদর সোহাগ তো দূরে থাক, বইয়ের মুখ থেকে একটু একটু মিষ্টি মাখো মাখো কথা শুনতে পাবে কিনা সেটাই এখন দুশ্চিন্তার বিষয়। কিন্তু কথায় আছে না, মানুষের ভাবনা যেখানে শেষ হয় ওপরওয়ালার সূক্ষ্ম ভাবনাগুলো সেখান থেকেই শুরু হয়। আজ তেমন কিছু হলো। সব সময় সব পরিস্থিতিতে নীলিমা শায়রকে উপেক্ষা করে গেলেও আজ গেল না, বরং শায়রকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এসে ওকে সুন্দর করে পরিষ্কার করে দিল। অতঃপর টেনে টুনে শায়রকে নিয়ে শুইয়ে দিল বেডরুমে। শায়র অচেতন নয়, তবে ওর দৃশ্য কিছুটা ঝাপসা। তবুও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমার পান পাতার মতো টলটলে আদুরে মুখটা এই মুহূর্তে ওর ডাগর ডাগর চোখ দুটো ঝাপসা চোখে নিবদ্ধ করেছে। শায়র সে কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে দেখে নীলিমা নির্লিপ্ত কণ্ঠে শুধালো, তাকিয়ে আছেন কেন এভাবে? আমি তো ডাইনি বুড়ি। নীলিমার কণ্ঠে ক্ষোভ ও অভিমান দুটোই প্রকাশ পেল। শায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেসে বলল, চুমু খাবো বলে যে কে বলেছে মাল খেলে চুমু খাওয়া খুব ইজি? শায়রের কথায় নীলিমা নাক কুঁচকে বলল, যেমন আপনি তেমন আপনার বন্ধুরা। কি শিক্ষা স্যার! শায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বলল, আসো না একটা চুমু খাই, নইলে ওদের মুখ দেখাবো কি করে বলো তো? মাস্ক পরে থাকবেন, ব্যাস, তাহলেই তো আর মুখ দেখাতে হবে না। এখন ঘুমান তো। নীলিমার কথার প্রত্যুত্তরে শায়র নেশালো গলায় আবদারের সুরে বলল, সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিজ? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আই ওয়াজ এনজয় ইট। কি সুন্দর তুমি! শায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে শুষ্ক ঢোক গিলল নীলিমা। কি ভেবে যেন শায়রের চোখ থেকে চোখ সরিয়ে নিল হুট করেই। আজ প্রথমবার ওর নিজের হৃদয়টা কেমন যেন শায়রের জন্য উথাল পাথাল করছে। মন বলছে এটাই ভবিষ্যৎ। আজ কিংবা কাল শায়রের কাছে আবেদনময়ী নারী রূপে নিজেকে উপস্থাপন করতে তো হবেই। এ যে শায়রের কঠোর অধিকার, তাতে কি করে বা বাধা দেবে নীলিমা? যার দরুন একটু আগে সেই জেদ্দি নারী সত্তাটা শায়রের পুরুষ সত্তার কাছে হার মেনে মাথা নত করে ফেলেছে মুহূর্তেই। নীলিমা ভবঘুরে হয়ে কি যেন ভাবছে তখন থেকে। শায়র সেই মুহূর্তটারই ফায়দা নিল। ওকে এক টানে নিজের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে ঠোঁট ডোবালো নীলিমার তুলতুলে নরম রক্তরাঙা অধর যুগলের ভাঁজে। শায়রের প্রথম স্পর্শে অকস্মাৎ কেঁপে উঠল নীলিমা। অথচ শায়রের স্পর্শগুলো কতই নরম আর স্বস্তিদায়ক তা বলে বোঝানোর নয়। এটা ছিল একটা সুন্দর প্যাশনের চুমু, যার ফলস্বরূপ নীলিমার হৃদয় মন সবকিছু ক্রমশই নাড়িয়ে দিচ্ছে উতাল পাতাল সমুদ্রের মতো বেসামাল ঢেউ। ক্ষণে ক্ষণে মাথা চাড়া দিয়ে উঠছে অযাচিত বন্যার চাহিদারা। শায়র নীলিমার হাতে হাত রেখে আছোয়া হয়ে আছে, আর নীলিমা ওর উপরে। গভীর চুম্বনে একটা ভেজা নরম অনুভূতি আবিষ্ট হয়ে নীলিমাও কেমন নেতিয়ে পড়ল। নিজের অজান্তে হাত রাখলো শায়রের কাঁধের ওপর। ঠিক সেই সময় শায়র চেতনা হারিয়ে বিড়বিড় করতে করতে আস্তে করে ঢলে পড়ল নীলিমার বুকের ওপর। অসহ্য রকম বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল নীলিমা। ও এখনো স্পষ্ট শুনতে পাচ্ছে শায়রের অস্পষ্ট আওয়াজে বলছে, তুমি অনেক সুন্দর রাগিনী, তুমি অনেক বেশি সুন্দর। আই ওয়ানা টাচ ইউ, কিস ইউ, ইভেন। এটুকু বলেই পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে রইল শায়র।
একদিকে সায়রের কথায় প্রচণ্ড বিরক্ত লাগছে নীলিমার। ও এক ধাক্কায় সায়রকে নিজের থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দাঁত কটমটিয়ে বলল, মাতাল একটা। কাল সারারাত কৃতিককে ফোনে না পেয়ে আজ সকাল সকাল ডাক্তার সমেত বাড়ি বয়ে এসে কৃতিককে চেক আপ করিয়েছে প্রত্যয়। ডাক্তার বলেছে কৃতিকের শরীর এখনো অনেকটাই দুর্বল। অ্যাক্সিডেন্টের ধকল কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তার উপর কালকে একটু বেশি প্রেসার দিয়ে ফেলেছে নিজের অসুস্থ শরীরটাকে, যার দরুন এই মুহূর্তে হাতে স্যালাইন লাগিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে আটশোয়া হয়ে বসে আছে কৃতিক। ওর এক হাতে আইপ্যাড আর কানে হেডফোন। এভাবে বসে বসে কি শুনছে কে জানে। কৃতিকের থেকে হাত কয়েক দূরে স্টাডি টেবিলে বসে তখন থেকে ল্যাপটপে কি যেন টাইপ করছে ওরও। আসলে আজ বহুদিন বাদে আবারও লিখতে বসেছে ও। লেখালেখিটা মূলত এমনই, হৃদয় থেকে শব্দগুচ্ছ উগরে না বেরোলে একটা অক্ষরও লেখার শক্তি নেই। ওরও পারে না এতদিন ধরে বসে থেকেও কোনো একটা বাক্য সাজাতে, কারণ মনের ব্যথা আর মস্তিষ্কের হয়রানি ওকে লিখতে দেয়নি। কোনো এক অজানা শক্তি বলে আঙুল গুলিয়ে ওকে দিয়েছিল আশার অপরাগ। বহুদিনের সে অপরাগ শক্তিবলটাকে হাঁটিয়ে আজ আবারও শান্ত মস্তিষ্কে মন দিয়ে লিখছে ওরও। অফিসের কাজ আছে বলে প্রত্যয় অনেক আগেই চলে গিয়েছে। যদিও কৃতিক নিজেই নিজের কাজ করতে পারে, তবুও প্রত্যয় যাওয়ার আগে অরুকে সবকিছু বুঝিয়ে দিয়ে গেছে। এছাড়া কৃতিকের কথা মতো কালকের ঘটনার জের ধরে অরুকে প্রথমেই প্রাথমিক চিকিৎসা আর কিছু ওষুধপত্র লিখে গিয়েছেন ডাক্তার। কৃতিকের স্যালাইন শেষ পর্যায়ে। অরু তখনও সচকিত হয়ে একধ্যানে টাইপ করছিল। এমন সময় ভাইব্রেট আওয়াজ তুলে কম্পিত হয়ে বেজে উঠল কৃতিকের ফোন। মোবাইল ফোনটা তখন অরুর কাছেই ছিল, কারণ অনুর সাথে কথা শেষ করে আর কৃতিককে ফেরত দেওয়া হয়নি ফোনটা। এখানে রেখে দিয়েছিল মনের ভুলে। তাই এই মুহূর্তে ল্যাপটপের দিকে থেকে চোখ সরিয়ে চেয়ার ছেড়ে মোবাইলটা কৃতিকের কাছে দিয়ে গেল ও। কৃতিকের দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, ক্লাব থেকে কল এসেছে। কৃতিক কানে হেডফোন খুলে এক নজরে মোবাইলে চোখ বোলালো, অতঃপর কলটা কেটে দিয়ে সেটাকে অযত্নে ছুঁড়ে মারল বিছানার এক কোণে। কি হলো? অরুর প্রশ্নে কৃতিক ওর পানে চেয়ে শান্ত স্বরে বলল, কিছুই হয়নি বেবি। তাহলে ফোনটা এভাবে ছুঁড়ে ফেললেন কেন? কৃতিক অরুর কাছে টেনে এনে নিজের পাশে বসে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, যে রাইডিং এর কারণে আমার হার্টবিট এতটা ব্যথা পেয়েছে, যে রাইডিং আমাদের এভাবে আলাদা করে দিয়েছে, সেই রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করব ভাবছিস? ইভেন আই হেট বাইক। আজ থেকে আমার একটাই অবসেশন, আর সেটা হলে তুই। এতক্ষণ ধরে কৃতিকের কথাগুলো মনোযোগী হয়ে চুপচাপ শুনলেও এইবার মুহূর্তেই চটে গিয়ে উঠে দাঁড়িয়েছে অরু। অরুকে উঠে যেতে দেখে কৃতিক গভীর গলায় বলল, হোয়াট হ্যাপেন বেবি? অরু দ্রুত হাতে স্যালাইন খুলতে খুলতে বলল, স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে এসেছে, তবুও চুপ করে আছেন। বলে আপনার কি অনুভূতি শক্তি নেই নাকি? স্যালাইন খোলা হয়ে গেলে কৃতিক অরুকে হ্যাঁচকা টেনে নিজের বুকের ওপর ফেলে দিয়ে বলল, কে বলেছে নেই? কাছে আয় দেখাচ্ছি। অরু মুখ ভার করে বলল, থাক আর দেখাতে হবে না, হাতে লাগবে আপনার। নো ওয়ে। কথাটা বলে অরুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর ওপর উঠে বসলো কৃতিক। দুহাতে অরুর নরম কবজি দুটো চেপে ধরে হাসকি স্বরে বলল, কাল আমার কতটা কষ্ট হয়েছে সে খবর রাখিস তুই? সারা রাত একটুও ঘুমাতে পারিনি, তাও নিজেকে বারবার বুঝিয়েছি আমার পিচ্চি বউটা ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। এই ঘুমন্ত পরিটাকে কি করে জাগাতাম আমি? আমি তো নির্দয় মানব, তবুও এই নিষ্ঠুরতম কাজটা করতে পারিনি আমি। ফলে রাতের মতো ছাড় দিয়েছি তোকে। সকালবেলা যে কিছু করব তাও সহ্য হলো না তোর উজবুক দুলাভাইয়ের। কোথা থেকে যেন উড়ে এসে স্যালাইন ঝুলিয়ে দিয়ে চলে গেল, আর এখন তুইও বাহানা দেখাচ্ছিস। কি সাহস তোর অরু? ভয় করছে না আমাকে? মাথাটা অন্যদিকে ঘুরিয়ে অরু লাজুক হেসে জবাব দিল, না করছে না, আপনার সব রকম রূপ দেখে অভ্যস্ত আমি। বেবি লুক অ্যাট মি। কৃতিকের ডাকে ওর চোখে চোখ রাখলো অরু। তৎক্ষণাৎ হৃদয়ে ঝড় বইতে শুরু করে অরুর। ওলট পালট হয়ে যায় আবেগের সমুদ্র। কি ভয়ানক আকর্ষণ ওই ভাসমান চোখ দুটোতে। অরু আজও বুঝতে পারে না কি আছে ওই দু চোখে, যা অরুকে এভাবে নিস্তেজ করে ছাড়ে। হৃদয়ের কুল ভেঙে প্লাবিত করে দেয় মুহূর্তে। আজ সকল সংকোচ উপেক্ষা করে অরু প্রশ্নটা করেই বসল কৃতিককে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে শুধালো, কি আছে আপনার দু চোখে বলুন না। হাতে ক্যানোলা থাকার দরুন ব্যস্ত হাতে অরুর শরীরের সম্ভ্রমটুকু টেনে ছিঁড়তে ছিঁড়তে কৃতিক হিসিয়ে জবাব দিল,
অবসেশন, আই থিঙ্ক আনহেলদি অবসেশন। নিজের জামার নড়বড়ে হাল দেখে ওরু অসহায়ের মতো করে বলল, কি করছেন? আমার পছন্দের জামা এটা। কৃতিক উদ্ভ্রান্তের মতো করে অরুর কপালে চুমু খেয়ে জবাব দিল, আমি কিনে দেব বেবি। একটা নয়, 10টা কিনে দেব। তাও এখন চুপ করে থাক। না না, কি যেন বলছি, জাস্ট কন্টিনিউ ইট। কৃতিকের কথা মতো অরু পুনরায় শুধালো, আর? অবসেশনের বাইরে গিয়ে অরুর প্রশ্নের সঠিক উত্তর বোধহয় কৃতিকের অজানা। দুনিয়াতে এত সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে থাকতে কেন ও অরুর জন্য শুধু এত পাগলামি করে কে জানে। অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেল কৃতিক, বরং এক সমুদ্র ভালোবাসায় হারিয়ে যাওয়ার প্রায়াসে মুখ বাড়িয়ে দিল ওর তুলতুলে নরম উন্মুক্ত গলার ভাঁজে। তবে ওর অধর যুগল অরুকে স্পর্শ করার আগেই অরুর গলায় অনেকগুলো কালচে ক্ষত দেখতে পেয়ে ভীষণ ব্যতিগ্রস্ততায় কপালটা কুঁচকে এলো কৃতিকের। ও সেগুলোতে তীক্ষ্ণ নজর বুলিয়ে অকস্মাৎ শক্ত হাতে গলাটা চেপে ধরল অরুর। কৃতিকের স্পর্শ বরাবরই তীব্র বেদনাদায়ক, কিন্তু কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা গভীর সেটা বেশ ভালোভাবে বুঝতে পারে অরু, যার দরুন অসহনীয় ভালোবাসার স্পর্শের মাঝে হুট করে এমন রাগের বহিঃপ্রকাশ ঘটায়। কিছুটা আতঙ্কিত হয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু। দেখল একটু আগে সে কামুক চোখ দুটো কখন যে উধাও হয়ে গিয়েছে তার কোনো ইয়াত্তা নেই। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই দৃঢ় যে অরুর দম আটকে আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আপনা আপনি। তবুও বহু কসরত করে কৃতিকের আগুনের হলকার মতো চোখের দিকে চেয়ে অস্পষ্ট আওয়াজে অরু শুধালো, কি হয়েছে? লাগছে তো আমার। অরুর কথায় পাত্তা দিল না কৃতিক। মুখের পেশিগুলো শক্ত করে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, গত 2 মাস ধরে তোকে স্পর্শ করিনি আমি, তাহলে এগুলো কি? কে করেছে তোর শরীরে পার্পল মার্ক? আমার জিনিসে কে হাত দিয়েছে? শেষ কথাতে ধমকে উঠল কৃতিক। অরু নিজেও বুঝে উঠতে পারছে না কোন দাগের কথা বলছে কৃতিক। তাছাড়া কেমন করেই বা এলো এই দাগ? অরুর মাথাটা কাজ করছে না। এদিকে সাফ সাফ উত্তর দিতে না পারলেও কৃতিক নির্ঘাত মেরে ফেলবে ওকে, সেই ভয়ে অরু আমতা আমতা করে বলল, আপনি কাল কথা দিয়েছিলেন আমাকে মারবেন না। এই চুপ! রাখ তোর কমিটমেন্ট, আগে জবাব দে। আমার জিনিসে কে এভাবে স্পর্শ করেছে? নয়তো আজ তোর শরীরে কোনো জায়গা বাদ রাখবো না আমি অরু, রক্তাক্ত করে ফেলবো একদম। এর থেকেও বেশি জঘন্য অবস্থা হবে তোর। কথা বলতে বলতে অরুকে হ্যাঁচকা টান দিয়ে বসিয়ে দিল কৃতিক। কৃতিকের সেই টানে অরুর মনে হলো বাহু থেকে ওর হাতটা ভেঙে চলে আসবে। কোনো মতে কমফোর্টারের ভাঁজে নিজেকে আড়াল করে অরু ব্যথায় কাতরাতে কাতরাতে হেসকি তুলে বলল, বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে হলো এসব। এই মুহূর্তে কৃতিকের মেজাজ চড়ে আছে সপ্তম আসমানে। সেই সাথে উগ্রতা ছড়িয়ে পড়ছে চোখে মুখে, এমনকি সমগ্র শরীর জুড়ে। ও পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো অরুকে। ওর জিনিসে কেউ এতটা গভীরভাবে স্পর্শ করেছে আর অরু কিনা সেটা এড়িয়ে যাচ্ছে। কত বড় কলিজা ওর! মাত্রা অতিরিক্ত চড়াও মেজাজের ফলস্বরূপ এবার অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। সেভাবে অরুর মুখের সামনে মুখ এনে কঠিন গলায় বলে উঠল, জানিস না মানে? তোকে কেউ এভাবে স্পর্শ করলো আর তুই জানিসই না? কার কাছে শুয়েছিস সত্যি করে বল। দাগগুলো তো তরতাজা মনে হচ্ছে। অমিতের সাথে নয় তো? অরু তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে এদিক ওদিক জোরে জোরে মাথা নাড়ল। তবে তার দৃষ্টিগোচর হলো না কৃতিকের। তার আগে ওর চোখ গিয়ে ঠেকলো স্টাডি টেবিলের ওপরে রাখা ল্যাপটপের দিকে, যেখানে ওরও বহু কষ্টের লেখাগুলো এখনো ফ্রন্ট পেজে ভাসছে। কৃতিক সেদিকে তাকিয়ে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, আমি তো জানতাম অমিতের প্রতি তোর ভীষণ দুর্বলতা। কি বলছেন এসব পাগল লোক? এতক্ষণ নিজেই ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকায় ওরও খুব একটা খেয়াল করতে পারেনি কৃতিকের কর্মকাণ্ড। কিন্তু যেই মুহূর্তে মনে পড়ে গেল এটা আসলে রেজার কাজ, সেই দিন ধস্তাধস্তি করার সময় অসংখ্যবার অরুর কলার টেনে ধরেছিল, যার প্রেক্ষিতে নখের আঁচড় বসে এমন কালচে হয়ে গিয়েছিল কলার বনগুলো। ঠিক তখনই চেঁচিয়ে উঠল ওরু। তবুও অরুর চেঁচানোতে খুব একটা যায় আসতো না কৃতিকের। ও রাগের বশবর্তী হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ওর ল্যাপটপটা তুলে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আছাড় মারল মেঝেতে। প্রথমবারের মতো খুব একটা ক্ষয়ক্ষতি না হওয়ার দরুন কৃতিক পুনরায় সেটা হাতে তুলে নিয়ে এবার জানালা দিয়ে বাইরে ফেলতে উদ্যত হয়। চোখের সামনে নিজের স্বপ্ন, এতগুলো দিন ধরে জমানো লেখা, আর এসব নিজের স্বামীর হাতে ধ্বংস হয়ে যেতে দেখে বিছানা ছেড়ে ছুটে এসে কৃতিককে আটকালো অরু। পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, থামো প্লিজ, ওটা ফেলো না। আমি তোমাকে সব খুলে বলছি।
তাও এটা ফেলো না দয়া করে। এখানে অমিতের কোনো যোগসূত্র নেই। লেখালেখি আমার ছোটবেলার স্বপ্ন। কৃতিক থামলো। ল্যাপটপটা বাইরে না ফেলে ছুঁড়ে ফেললো টেবিলের ওপর। অরুর তুমিতে কাজ হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ও। এরপর সেভাবে পেছন থেকে জড়িয়ে ধরে একে একে রেজার ঘটনা সব খুলে বলল কৃতিককে। কৃতিক দু হাতে মুষ্টিবদ্ধ করে সবটা চুপচাপ শুনে গেল। অতঃপর ঘুরে দাঁড়িয়ে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে গমগমে আওয়াজে শুধালো, আর কোথায় টাচ করেছে বাস্টারটা? কৃতিকের কথার জবাবে অরু অন্যদিকে মুখ ঘুরিয়ে না সূচক মাথা নাড়লে কৃতিক কি ভেবে যেন নিজের শার্টটা খুলে অরুর উন্মুক্ত শরীরটা ঢেকে দেয়। পর মুহূর্তে নিজের একটা হুডি পরে সিগারেট আর ওয়ালেট নিয়ে গটগটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে রেস্ট কর, তোকে টায়ার্ড লাগছে। কৃতিকের কথায় জবাব দিল না অরু। উল্টো রাগে ক্ষোভে ফোঁসফোঁস করতে করতে কৃতিকের বেরিয়ে যেতে ধাপ করে লাগিয়ে দিল বেডরুমের বিশাল দরজাটা। সেবেলা সেভাবেই কেটে গেল। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল। এক পর্যায়ে বিকেল পেরিয়ে আধারে চাদর মুড়ি দিয়ে রাত নেমে এলো সুবিশাল ধরনী জুড়ে। তখনও ওরও যেন অস্তিত্বহীন। সারাদিনেও একটিবার দরজা খুলেনি ও। আর নত খোঁজ নিয়েছে কৃতিকের। ওদিকে কৃতিকও যেন আগ বাড়িয়ে ঘাটায়নি ওরুকে। আর ঘাটাবেই বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদৌ? তাছাড়া ওরও দরজা খুললেই বা কি জবাব দেবে ও? এই তো সকালেই শুধু শুধু মেয়েটাকে কথার আঘাতে ছিন্নভিন্ন করে দিয়েছে কৃতিক। ওর মাত্রা অতিরিক্ত পজিটিভনেস, অবসেশন, টক্সিটি এইসব অরুকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। কৃতিক সেটা ভালো করে জানে। তবুও কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারে না কৃতিক। অরুর বেলায় তো মোটেই না। তখন বারবার মনে হতে থাকে, এই শরীর এই আত্মা সব আমার, সব ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি। আমাকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না, স্বয়ং অরু নিজেও না। অথচ রাগ পড়ে গেলে সেসব ঘটনার জন্য ভীষণ অনুশোচনায় হৃদয়টা হাহাকার করে ওঠে কৃতিকের। বারবার মনে হয়, একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারাগাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কি করে এতটা আঘাত করতে পারলাম আমি। আমার মতো একটা লাগামহীন ছন্নছাড়া ছেলেকে ভালোবেসে ওরও তো আজ অবধি কম যন্ত্রণা সহ্য করেনি। শুধুমাত্র আমার টানে ইউএস থেকে এ পর্যন্ত চলে এসেছে মেয়েটা। আর আমি হিবিজিবি ভাবতে ভাবতেই ভীষণ ক্ষোভে চিৎকার করে উঠল কৃতিক। আহ, ফাকড মাই অ্যারোগেন্সি। এখন নিশ্চয়ই অরু কৃতিকের কোনো কথা শুনবে না। হ্যাঁ, কৃতিক পারে অরুকে জোর জবরদস্তি করতে, কিন্তু সকালের ঘটনার পরে সেটা কি আদৌ উচিত হবে? সেই ভেবে নিজেকে আর সারাদিন গুটিয়ে রেখেছে কৃতিক। দুপুরের সময় অরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে ড্রোনের সাহায্যে জানালা দিয়ে অরুর রুমে পাঠিয়েছে। তাও ওকে একটু বিরক্ত করেনি কৃতিক। খাবারের সাথে দিয়ে দিয়েছে ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা, আই এম সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনেও হবে না। একটু রুমে অ্যালাউড কর, তোকে অনেক অনেক আদর করব। সাথে দুঃখী দুঃখী একটা ইমোজি। তবে এই চিরকুট ফিরকুট আজ আর মন টলল না অরুর। ও খাবারটা রেখে দিয়ে চিরকুটটা পুনরায় পাঠিয়ে দেয় ড্রোনের সাথে। ড্রোনটা চিরকুট সমেত ফিরে আসায় কৃতিক ভেবেছিল অরু হয়তো কিছু লিখে পাঠিয়েছে। তাই তাড়াহুড়ো করে ব্যাকইয়ার্ড থেকে ড্রোনটা কুড়িয়ে চিরকুটটা খুলে কৃতিক দেখতে পায় ওর সারাটা চিরকুট কেটে কুটে সেখানে আরো কতগুলো রাগী ইমোজি এঁকে দিয়েছে অরু। অগত্যায় বইয়ের কাছে ক্ষমা প্রার্থনাটা নদীতে বহমান উল্টো স্রোতের মতোই বিফলে চলে গেল জায়ান কৃতিকের। অন্ধকারের মাঝে হাই পাওয়ারের চশমা দিয়ে খালি চোখে চারিদিকে কোনো কিছুর দেখার উপায় নেই। অথচ এই নিকষ আধারের মাঝে সায়রের দুঃখী দুঃখী মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে অর্ণব। খানিক বাদে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ছে সে। ঘটনা 1 কিংবা 2 মিনিট ধরে চলমান নয়। সেই যে পাহাড়ের চূড়ায় এসে 3 জন মিলে বসেছে, তখন থেকে চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। ফাঁকে ফাঁকে সায়রের দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলো, কৃতিকের নীরবে স্মোক করছে শুধু। কৃতিক নীরবে স্মোক করছে শুধু। ওদের দুঃখী দুঃখী ব্যথাতুর চিত্তের মাঝে মাঝে পড়ে অর্ণবের নিজেকে এলিয়েন মনে হচ্ছে, যার আদতে কোনো দুঃখ কষ্ট বলে কিছুই নেই। অথচ এলিসার প্রেগন্যান্সির মুড সুইং এর খপ্পরে পড়ে প্রতিদিন কি মারটাই না হজম করে ছেলেটা। সে কথা না হয় অজানাই থাক। আপাতত সায়রের এই দীর্ঘশ্বাস মেনে নেওয়া যাচ্ছে না মোটেই। ওকে থামাতে হবে। তাই কিছুটা বিরক্ত হয়ে অর্ণব বলে ওঠে, কি হয়েছে বলতো? এভাবে নিঃশ্বাস নিতে থাকলে হায়াত ফুরাবার আগেই মরে যাবে তুই। তৎক্ষণাৎ সায়র খেকিয়ে উঠে বলল, তোদের মতো হাড় বজ্জাত বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
শালা কি খাইয়ে পাঠালি কাল রাতে? কিছুই মনে নেই। সকালে উঠে দেখি বউ আমার রেগে বোম হয়ে আছে। অর্ণব কপাল কুঁচকে বলল, চুমুকি খেয়েছিলি নাকি খাসনি? রাগটা করেছে কেন সেটা নিশ্চয়ই জানিস। সায়ের মুখ কাঁচুমাচু করে বলল, আমার কিছুই মনে নেই। আর নীলিমা তো কথাই বলছে না। ব্রেকফাস্টে পোড়া রুটি খেতে দিয়েছে, তাও একটা। সায়রের কথার পাশে অর্ণব মিনমিনিয়ে অসহায় সুরে বলল, তোর বউ তো তাও খেতে দিয়েছে। আমার বউ তো সকালে উঠেই ক্যারাটে প্র্যাকটিস করতে বেরিয়ে যায়। কিছু বললি? অর্ণব না সূচক মাথা নাড়ালো, বলল, শোন, তুই আজ গিয়ে নীলিমাকে সরাসরি জিজ্ঞেস করবি যে আদৌ তুই কিছু করেছিস নাকি করিসনি। যদি না করিস তাহলে নতুন প্ল্যান বানাবো আমরা, যার নাম হবে ফুলশয্যা। অর্ণবের কথায় সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? তোর না বাড়িতে বউ এসেছে, তাও তোর আমাদের সাথে আড্ডা দিতে মন চাইলো? স্টেঞ্জ। কৃতিক মুখ দিয়ে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলল, বউ রাগ করেছে। তৎক্ষণাৎ নির্বাক গলায় অর্ণব বলে উঠল, তো রাগ ভাঙালেই তো হয়। তাছাড়া ওরও একটা সফিট, ও তোর ওপরে কতক্ষণই বা রাগ দেখাবে? বেশি হলে 1 ঘন্টা। সারাদিন। অর্ণবের মুখের ওপর কথাটা বলে সায়রের মতো করে দীর্ঘশ্বাস ছাড়ল কৃতিক। অর্ণব বুদ্ধিমানদের মতো মাথা দুলিয়ে বলল, বুঝেছি জটিল সমস্যা। তুই একটা কাজ কর, তুই বরং অরুকে কোনো একটা সারপ্রাইজ দিয়ে দে, দেখবি রাগ ফাক সব উধাও। অর্ণবের কথায় কৃতিক ওর পারে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলে অর্ণব পুনরায় বলে, এই ধর, ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেলি, ফুল দিয়ে প্রপোজ করলি, কিংবা কোনো রয়্যাল প্যালেসে নিয়ে গিয়ে ওকে একটু বেহালার সুরে শোনালি, সেই বেহালার তালে তোরা দুজন বল নাচ করলি, তোদের পায়ের কাছে জমা হয়ে থাকবে অসংখ্য রঙিন বেলুন, মাথার ওপর থেকে ঝরে পড়বে টকটকে লাল গোলাপের পাপ। অর্ণবের কথা শেষ করার আগে কৃতিক ওকে ঠাস করে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম। আমি এসব পারি না, এগুলো আমার ডিকশনারিতে নেই। ইভেন আজ পর্যন্ত আমি ওরকে নিয়ে কোনোদিন শপিংয়ে অবধি যাইনি। যখন যা প্রয়োজন সব অনলাইনে অর্ডার করেছি। বিয়েটা পর্যন্ত করেছি কোনো মতে, সেখানে তুই কিসব বুদ্ধি দিচ্ছিস? এসব আমার দ্বারা হবে না। কথা শেষ করে কৃতিক উঠে দাঁড়িয়ে ওদেরকে রেখেই চলে যায়। অর্ণব পেছনে ঘুরে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে গলা উঁচিয়ে শুধায়, আরে কোথায় যাচ্ছিস? কৃতিক যেতে যেতে জবাব দেয়, বউয়ের রাগ ভাঙাতে। কৃতিক চলে গেলে সায়র অর্ণবকে বলে, ওদের হঠাৎ কি হলো বলতো? অর্ণব মোবাইলে কিছু একটা চেক করতে করতে জবাব দেয়, জানি না, তবে অরুর মামাতো ভাই রেজা এবার শেষ। ছেলেটা একটু বেশিই ধূর্ত। সায়রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। ও তৎক্ষণাৎ উদ্বিগ্ন গলায় বলল, শেষ মানে? অর্ণব কপট হেসে বলল, কুল সায়র, কাল ইন্টারনেটে এমনি দেখতে পাবি, এত হাইপার হওয়ার কিছু নেই। গভীর রাতে ঘুমের মাঝে অরুর যখন মনে হতে থাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটা খড়খড়ে উষ্ণ হাত অবাধে বিচরণ করছে ওর সমস্ত পৃষ্ঠদেশে, ঠিক তখনই লাফিয়ে উঠে বসল অরু। এদিক ওদিক চোখ বোলাতে বোলাতে ড্রিম লাইটের হলদে আলোয় স্পষ্ট দেখতে পেল কৃতিক বসে আছে ওর মুখোমুখি হয়ে। তার মানে একটু আগের হাতটা কৃতিকেরই ছিল। ব্যাপারটা বোধগম্য হতে অরু রেগে মেগে কিছু বলতে যাবে, তার আগেই কৃতিক বলে ওঠে, ব্যথা করছে হার্টবিট? কৃতিকের কথায় রাগঢাক ভুলে গিয়ে উদ্বিগ্ন হয়ে উঠল ওরও। মনে মনে ভাবল, সত্যিই তো আজ কৃতিক একটা ওষুধও খায়নি। কি করেই বা খাবে? ওষুধ তো সব বেডরুমে ছিল, আর ওরও তো রাগের চোটে দরজাটাই খোলেনি বেডরুমের। কৃতিকের ব্যথার কথা শুনে অনুশোচনা হতে লাগলো অরুর মনে। ও তৎক্ষণাৎ কৃতিকের বাসকাট সূচালো চুলগুলোতে হাত বুলিয়ে করুণ স্বরে বলে ওঠে, মাথায় কি বেশি ব্যথা করছে? কৃতিক না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতটা নিজের বুকের বাম পাশে রেখে শান্ত স্বরে বলল, এখানে ব্যথা করছে। তুই ইগনোর করলে আমার হৃদয়টা ব্যথা করে অরু, খুব ব্যথা করে। হ্যাঁ, তোমরাও ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার না করলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমারও বুকে ব্যথা করে ভাই, আমার হৃদয়টা ব্যথা করে, বুঝছো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিতে পারিনি। তোমরা আজকে আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো আজকে আমার ঠান্ডা লাগছে। আজকে না, বিগত 2 দিন ধরে আমার অনেক ঠান্ডা লাগছে, গলা ব্যথা। মানে এখন ঋতু পরিবর্তন হচ্ছে তো, ঠান্ডা গরম, এই কারণেই ঠান্ডাটা লাগছে আর গলা ব্যথা। ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, আর এই কারণেই কালকে ভিডিও আপলোড দেয়নি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আর মাত্র কয়টা পর্ব? 58টা পর্ব মোট। তার মানে আর 4টা পর্ব হবে। দেখা যাক, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।
আর তোমাদেরকে আমি বলেছিলাম এই উপন্যাসের পরিবর্তে মানে এই উপন্যাসটা শেষ হলে এই টাইমে আমি কোন উপন্যাসটা দেব। তোমাদের অনেকেই অনেক কমেন্ট করছো, কিন্তু বেশি কমেন্ট আসছে প্রণয়ের অমল কাব্য উপন্যাসটি পড়ার জন্য। তাই ভাবছি প্রণয়ের অমল কাব্য উপন্যাসটি পড়ব। তারপরে এখনো বাদ আছে আরেকটা, হৃদমায়ের প্রেমগাথা। হৃদমায়ের প্রেমগাথার পরিবর্তে কোন উপন্যাসটি পড়বো অবশ্যই সেটা জানাও। আর সকালে 8টায় যে ভিডিওটা ছাড়া হয় পরিযান, এই পরিযানের পরিবর্তে কি ভিডিও ছাড়বো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। পরিযান উপন্যাসটির ভিডিও হবে আর মাত্র 2টা, তাহলেই শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।